যাও নির্জন পথে, পেছনে ডাকলো কি অদৃশ্য কেউ, বেদান্ত অসুরে মৃত্যুর ঢেউ, হয় না চঞ্চল কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্থর, ভালোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream. কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের আশেপাশে কি হচ্ছে তা আমরা একদমই খেয়াল করি না। নিজের বাইরেও যে আরেকটা জগৎ আছে সেটার কথা ভুলেই যাই। সেই বাইরের জগতে আমি ছাড়া চারপাশে আরো কে কে আছে, কে কে নেই, আবার সেখানে কেউ কেউ থেকেও নেই। আমরা শুধু তাদেরকেই দেখি যাদের আমরা দেখতে চাই, আর যাদের দেখতে চাই না তাদেরকে আমরা কখনোই দেখি না, নাকি মাঝে মাঝে দেখেও না দেখার ভান করি। আশেপাশে তারা আছে জেনেও তাদের অস্তিত্বকে অস্বীকার করি। বেঁচে থাকলে মানুষ বদলাবে, এটাই স্বাভাবিক। সবার বদলে যাওয়াটাকে কি আমরা উপলব্ধি করি? রহস্যময় পৃথিবীতে কত কিছুই তো ঘটে, আলাদা করে দেখলে মনে হয় অর্থহীন কিছু ঘটনা। কিন্তু এমন একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি এটা প্রকৃতির একটা খেলা। সব ঘটনা একে অপরের সাথে যুক্ত, সবকিছুর একটাই অর্থ। আর মৃত্যু খুব অদ্ভুত। আচ্ছা, একটা মৃত মানুষ কি কখনো হাঁটা চলা বা কথা বলতে পারে? আমি আসলে কিছু বুঝতে পারছি না। মোনাকে কয়েকদিন ধরে একটু কেমন যেন দেখাচ্ছে। ঠিক মতন অফিসে আসে না, কারোর সাথে কথা বলে না, কিছু খায় না। ওর মতো মেয়ে হুট করে এরকম চুপচাপ হয়ে গেল কেন? আচ্ছা, ওকে কি কেউ কিছু বলেছে? মেয়েটাকে তো আবার কিছু বলাও যায় না স্যার, একটু ঝাড়ি দিলেই মুখ ফুলিয়ে বসে থাকে। তুমি আবার ওকে কিছু বলেছো নাকি? না বস, আমি কিছু বলিনি। শুধু গতকাল সন্ধ্যায় ও বাসায় যাওয়ার আগে একটা কাজ দিয়েছিলাম, সেটার জন্য একটু বিরক্ত হয়েছিল মনে হয়। বলছিল ওর নাকি কোথায় যেতে হবে, এই কাজের কারণে আটকা পড়ে গেছে। আচ্ছা, এটা তেমন কোনো বিষয় না। হ্যাঁ, পরে একদম স্বাভাবিকই ছিল। কিন্তু আজকেও এখনো অফিসে আসছে না কেন? ওর অফিস টাইম কয়টায়? আজ দুপুর 12টায় স্যার। এখন তো প্রায় 3টা বাজে। ওকে একটা কল দিয়ে দেখবো স্যার। তোমার কি মনে হয় ওকে আমি ফোন দেইনি? ওর ফোন বন্ধ। ফেসবুকেও তো ওকে অনলাইন দেখাচ্ছে না স্যার। লাস্ট অ্যাক্টিভ 19 আওয়ার্স এগো। কিন্তু ওকে তো এখন লাগবে, ওর একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। জি স্যার, ক্লায়েন্ট মিটিং আজ সন্ধ্যা 7টায়। এর আগেই হয়তো চলে আসবে, দেখো কি হয়। আর মোনা না আসলে? প্রেজেন্টেশন বানাও একটা, অল্টারনেটিভ প্ল্যান করে রাখতে হবে। ও না আসলে তুমি প্রেজেন্টেশন দেবে। কিন্তু এত কম সময়ে, আর সব ডিটেল তো ওর কাছে ছিল স্যার। যখন প্রজেক্ট নিয়ে ব্রিফ দিয়েছিল তখন তো তুমি সেখানে ছিলে। জি বস। তাহলে পারবে না কেন? আচ্ছা, আমি চেষ্টা করে দেখছি। মোনা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। খুব হাসি খুশি একটা মেয়ে, সারাক্ষণ সবাইকে হাসি ঠাট্টা করে মাতিয়ে রাখে। ইরফান মোনার বস, তামিমা শিফা ওর খুব কাছের দুজন কলিগ। প্রায় 1.5 বছর ধরে মোনা এই ফার্মে চাকরি করছে। সব সময় আনন্দে মেতে থাকলেও কেউ কখনো ওকে অফিসের বাইরে কোনো পার্টিতে যেতে দেখে না। যখন সবাই কাজ শেষ করে বাইরে কোথাও আড্ডা দিতে বসে তখনও মোনা সেখানে অনুপস্থিত। তবুও খুব অল্প সময়ে সবার অনেক কাছের আর প্রিয়জন হয়ে গেছে সে। সবসময় হাসি খুশি মুখ করে রাখা মেয়েটা হুট করে কেমন যেন বিষণ্ণ হয়ে গেছে। ঠিক মতন অফিসে আসে না, আর আসলেও কারোর সাথে তেমন কোনো কথা বলে না। কিন্তু 1 সপ্তাহ আগেই তো মোনা একদম স্বাভাবিক ছিল।
এই শিফা, আজকে আন্টি কি রান্না করেছে? আমার এত ক্ষুধা পেয়েছে, পাগল হয়ে যাচ্ছি। কোনো কাজ মাথার ভিতরে ঢুকছে না। আমি জানি না, লাঞ্চ বক্স এখনো খোলা হয়নি। 3টা বাজে, আর তুমি এখনো লাঞ্চ করোনি? না, এই কাজটা শেষ না হলে উঠতে পারছি না। কি করব বলো তো? তুমি লাঞ্চ করেছো? হ্যাঁ, খেলাম একটু আগে, কিন্তু আমার আবার ক্ষুধা লেগেছে। তোমার এত ক্ষুধা কোত্থেকে আসে? জানি না। এত খাও তাও মোটা হও না, কিভাবে সম্ভব বলো তো? আর এদিকে একবেলা ভাত খেয়ে 5 কেজি ওজন বেড়ে যায় আমার। শোনো, মোটা ফোটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। ইচ্ছে করলে টুপ করে খেয়ে ফেলবে। আমি কখনো মোটা হব না, এটা ভাবলেই দেখবা ম্যাজিকের মতো কাজ হয়ে গেছে। যতই খাও না কেন, মোটা আর কোনোদিন হবে না। তাই না? শুধু ভাবলেই হয়ে যাবে। হ্যাঁ, আমরা যা ভাবি সেটাই হয় আমাদের সাথে। এরকম অনেক আজব আজব থিওরি আছে, বুঝছো? এখন ক্ষুধা পেটে নিয়ে বলতে ইচ্ছে করছে না। কই দেখি তোমার লাঞ্চ বক্সটা দাও, আন্টির হাতের রান্না এত মজা। এই নাও। আমি খাওয়া শুরু করলাম, তুমি আসো। দেরি করে ফেললে কিন্তু আর পাবে না, আমি সব শেষ করে দিব। এই না, আমারও খুব ক্ষুধা পেয়েছে। তাহলে চলে আসো, কাজ তো পরেও করা যাবে। আচ্ছা চলো। ইয়েস, আগে খাওয়া তারপরে কাজ। কে কে ওখানে? আরে আস্তে চিল্লা, এত পাগল হয়েছিস কেন? আমি কি দেখতে খুব খারাপ? কে আপনি? এখানে কিভাবে এলেন? আপনাকে কে পাঠিয়েছে? আমারে কেউ পাঠায় নাই, তোরে দেখতে আইছি আমি। আমার কথা মনে আছে তোর? না, আমি মনে করতে চাই না। আমি আমি আগে কিছুই মনে করতে চাই না। চলে যান এখান থেকে। এটা আমার ঘর, এখানে আমি কাউকে আসতে দিতে চাই না। আপনি আর কখনো এখানে আসবেন না। একটু চারপাশে চাইয়া দেখ, এইটা তোর ঘর না রে পাগলি, এইটা তোর ঘর না। এটা এটা তো আমাদের পুরনো বাড়ি। আমি এখানে আসলাম কিভাবে? আমাকে নিয়ে যান এখান থেকে। তুই কেন সব কিছু বুইলা যাইতে চাস? এত সোজা? আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। আমি এখানে আর থাকতে পারছি না। এ তো আগের শত্রুতা, সেই আগের হিসাব নিকাশ এখনো অনেক বাকি। সব শেষ না কইরা আমি যাবো না। আমার দম নিতে অনেক কষ্ট হচ্ছে। কি? আমি কোথায়? ও আচ্ছা, ওটা একটা স্বপ্ন ছিল। কিন্তু কিন্তু এর মানে কি? আমি কি তাহলে এই স্বপ্নটা আবার দেখতে শুরু করলাম? সকাল হয়ে গেছে, অফিসে যেতে ইচ্ছে করছে না। অনেক ছোটবেলা থেকে মনে একটা স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে কাউকে দেখতে পায় না, শুধু একটা কণ্ঠস্বর শুনতে পায়। কণ্ঠটা ওকে বারবার এক জায়গায় নিয়ে যায়, যে জায়গাটা জুড়ে ওর ভেতর জমে আছে বিষাক্ত তিক্ততা। খুব ছোটবেলার কিছু স্মৃতি সে ভুলে যেতে চায়, মাঝে মাঝে ভুলেও যায়। কিন্তু এই কণ্ঠটা বারবার ওকে মনে করিয়ে দেয় যে স্মৃতিটা ভুলে থাকার জন্য মন ওর অতীতের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছে অনেক দূরে। Hey babe, you look good. I always look nice. তা অবশ্য ঠিক বলেছ। এত দেরি করলে কেন তুমি? তোমার জন্য সেই কখন থেকে অধীর আগ্রহে বসে আছি। হয়েছে, আর ঢং করতে হবে না ভাই। কি কাজের জন্য আমাকে লাগবে সেটা বলো। নতুন একটা প্রজেক্ট এসেছে, ওইটার ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখতে হবে তোমাকে। ফাইনাল স্ক্রিপ্ট না, শুধু একটা ডেমো দিলেই চলবে। পারবে না? না পেরে আর উপায় কি? নতুন প্রজেক্টের ব্রিফ দাও আমাকে। সব ডিটেল আমি তোমাকে মেইল করে দিচ্ছি, কিছু দরকার হলে আমাকে জিজ্ঞেস করো। যদিও আমি মিটিং এর সময় ঘুমাচ্ছিলাম, কিছু মনে আছে নাকি ঠিক বলতে পারছি না, তবে মেইলে সব আছে। ঠিক আছে। শিফা কোথায়? ও আসবে না, ওর নাকি জ্বর। হাসছো কেন? আসলে ওর জ্বর না তো, ওই কাল সারা রাত একটু পানি টানি খেয়ে এখন ওই উঠতে পারছে না আর কি। যাই হোক, ভালো কথা। কাল রাতে তুমি কোথায় ছিলে? শিফার বাসায় এলে না যে? আমি একটু ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম যাব, কিন্তু পরে আর সময় করতে পারি না। ও আচ্ছা, মিস করেছো? সেই একটা পার্টি ছিল,
শিফার কলেজ ফ্রেন্ডগুলো যা সুন্দর, এক একটা একদম সুইট হার্টস। সেটা আমার জন্য মিস হলো কিভাবে? কয়েকটা ছেলে বন্ধুও ছিল তো, কিন্তু একটু অদ্ভুত ধরনের। তোমার হয়তো ভালো লাগতো, তোমার তো আবার ভালো ছেলে ভালো লাগে না। ব্যাপার না, নেক্সট টাইম। এই নেক্সট টাইম শুনতে শুনতে না আমি ক্লান্ত। তুমি কখনোই কোনো পার্টিতে আসো না, কেন বলো তো? আশা হয়ে উঠছে না। আচ্ছা, আমি কাজে বসি, ডেমো লিখে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এই যে মোনা, তুমি এখানে? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি। আস্তে কথা কন, আফা জিরাইতেছে। কি করছে? জিরায় জিরায়, জিরান বুঝেন না? জিরা পানি খায়? কি লাগবে বলো? তুমি নাকি ঘুমাচ্ছিলে? না, একটু ঝিমানির মতো আসছিল। যাই হোক, ডেমোটা কি হয়েছে? হ্যাঁ, তোমাকে মেইল করে দিয়েছি। ও আচ্ছা, আমি খেয়াল করিনি আসলে। আচ্ছা, দেখছি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? এই কোনায় একা একা বসে আছো কেন? কিচ্ছু হয়নি, মাথা ধরেছে, ঠিক হয়ে যাবে। শিওর? তোমাকে কেমন যেন একটু অন্যরকম লাগছে। সারা রাত ঘুমাওনি না? ঘুমিয়েছি। কোনো ঝামেলা হয়নি তো? হলেই বা তুমি কি করতে পারবে? হয়তো পারবো কিছু একটা করতে। টেনশন করার কিছু নেই। তুমি বললে ঠিক আছে, আমি আর টেনশন নাই করলাম। কিন্তু এভাবে মন খারাপ করে বসে থেকো না প্লিজ, দেখতে ভালো লাগে না। ঠিক আছে। হ্যাঁ শিফা, বলো। তুমি যে কি না, হুটহাট করে তোমার কি যেন হয়। হ্যাঁ শিফা, বলো। আরে ব্রো, তুমি কাল এলে না কেন? অনেক মিস করেছি তোমাকে। এত জোস একটা পার্টি ছিল, আমি তো মাত্র হুঁশ ফিরে পেলাম। আমি একবার ভেবেছিলাম যাব, কিন্তু কাল সন্ধ্যায় আমার নতুন বাসায় কিছু ফার্নিচার এসেছে। এগুলো ঠিকঠাক করতে করতে অনেক সময় পার হয়ে গেল। পরে অনেক টায়ার্ড লাগছিল, তাই আসিনি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, তোমার ফেসবুকে কি হয়েছে? তোমাকে খুঁজে পাচ্ছি না কেন? একটু ডিঅ্যাক্টিভেটেড রেখেছি কিছুদিনের জন্য। তুমি যে কি না, হুটহাট করে তোমার কি যেন হয়। আচ্ছা যাই হোক, সরি। আজকে মনে হয় অফিসে তোমার উপর অনেক চাপ পড়ে গিয়েছিল না? কালকে আমি আসছি, কালকে থেকে নো প্যারা। ইটস ওকে, ডোন্ট ওয়ারি। আর একদিন সময় করে আমার পার্টিতে এসো কিন্তু। আমি একজনের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। কে সেটা? হবে কেউ, দেখা করলেই বুঝবে। অনেক ভালো, তোমার অনেক পছন্দ হবে। তুমি কি ম্যাচ মেকার হয়ে গেলে নাকি? ঠিক ম্যাচ মেকার না, তোমাদের দুজনকেই আমি ভালো মতো চিনি। আমার মনে হয় তোমাদের কেমিস্ট্রিটা বেশ ভালো জমবে। কিচ্ছু জমানো লাগবে না মা, আমি এমনিতেই অনেক ভালো আছি। ঠিক আছে, তবু একদিন আসবে প্লিজ। ওকে, বাই। বাই। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। তুমি আবার এসেছো? সরি লাইলা, তোরে সাইরা যাইতে মন চাই না। কি করলে যাবে বলো? আয় আমার লগে। কোথায়? আহা, এত কথা জিজ্ঞাস কেন? হাল কইলাম। এটা কোথায় যাচ্ছি আমরা? কি আছে দরজার পেছনে? এটা তো আমার বাসা না। আমরা এখন তোর ঘরে নাই। দেখ দেখ, আশেপাশে ভালো মতো চাইয়া দেখ, চিনতে পারোস কিছু? এটা তো সেই বাড়িটা যেটা ছেড়ে আমি চলে এসেছি। এই বাড়িতে আমার মাকে খুন করা হয়েছিল। তুমি কেন এসেছো? কেন আমাকে এখানে নিয়ে এসছো? তোরে খুব দরকার, তুই পালায়া থাকতে পারবি না। তোর যা করার কথা ওইটা তোরে করতেই হইব। না, আমি পারবো না। আমি চাই না সেটা করতে। ভাগ্য
ভাগ্যের লিখন তো বদলানো যায় না। তোর কপালে লেখা আছে, তুই ওইটা মুছবি কেমনে? আমার দম বন্ধ হয়ে আসছে, আমি এখানে আর থাকতে পারছি না। আরে এইখানেই ফিরে আসতে হইব, নিজের জন্য না, তোর মায়ের শোধ নেওয়ার জন্য। আমি যাব, প্লিজ আমাকে যেতে দাও। তবে যা, ফিরে যা, নিদ্রা যা, গভীর নিদ্রা, গভীর নিদ্রা। আরে মোনা, তুমি এখানে একা একা কি করছো? লাঞ্চ। বাট একা একা কেন? আমাকে বা শিফাকে বলতে। কি হয়েছেটা কি তোমার বলো তো? কিছু নিয়ে অনেক টেনসড মনে হচ্ছে, চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। বললেও তুমি বুঝবে না। আচ্ছা না বুঝলাম, তুমি বলো তো। আমি একটা স্বপ্ন দেখি, বেশ কয়েকদিন ধরে দেখছি। আমি জানি না স্বপ্নটার মানে কি, কিন্তু বারবার একই স্বপ্ন দেখতে দেখতে ভাল লাগছে না আমার। মাঝে মাঝে কেমন যেন দম বন্ধ হয়ে আসে। কি স্বপ্ন মোনা? কেউ একজন আসে আমার স্বপ্নে, এসে আমাকে প্রতিবার একটা বাড়ির মধ্যে নিয়ে যায়। সেই বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর থেকে আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করে। আমি পালাবার পথ খুঁজি, কিন্তু সেই বাড়ির ভেতরে কোনো দরজা নেই। আর কিছু দেখো তুমি? না, শুধু এতটুকুই। আমার নিঃশ্বাস একদম শেষ হওয়ার আগে আমি ঘুম থেকে উঠে যাই, যেন আর এক সেকেন্ড সেখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। আই থিংক ইউ আর স্টাক। স্টাক? কোথায় আটকা পড়ে আছি? সেটা আমি জানি না, কিন্তু তোমার স্বপ্নের কথা শুনে মনে হচ্ছে তুমি অতীতের কোনো একটা কিছুতে আটকা পড়ে আছো, সেখান থেকে বের হতে পারছো না। আই মিন, বের হতে চাইছো না। আমি কেন বের হতে চাইবো না? সেটাও আমি জানি না, কিন্তু তোমার মধ্যে ইচ্ছা শক্তিটা খুব অল্প। আর যে তোমাকে তোমার স্বপ্নে নিয়ে যায় সে আসলে কেউ না, তুমি নিজেই বারবার সেখানে যেতে চাও। হয়তো সেই সময়ের কোনো অপূর্ণতা আছে, আর তুমি মনে করছো যে সেখানে ফিরে যেতে পারলে সেই সময়টা আবার ফিরে পেলে তুমি তোমার কাজটা যথাযথভাবে করতে পারবে। হতে পারে। শোনো মোনা, আমাদের সবার জীবনেই এরকম কিছু ঘটনা থাকে যেখানে আমাদের যা করার দরকার ছিল, যেটা করতে ইচ্ছে হয়েছিল, সেটা আমরা করিনি বা করতে পারিনি। তারপর বাকিটা জীবন সেটার আফসোস করতে করতে কাটিয়ে দিই। এটা আমাদের অনেক বড় একটা ভুল। যা হবার তা হয়ে গেছে, সময় তো আর ফিরিয়ে আনা যায় না। সুতরাং সেটা নিয়ে ভাবার কোনো অর্থ হয় না। ডান উইথ দ্য লাঞ্চ? কিছুই তো খেলে না। আর খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, চলো। বস তোমাকে কি কাজে যেন খুঁজছেন। স্যার আমাকে ডেকেছিলেন? ও মোনা, হ্যাঁ, কিন্তু সেটা তো অনেকক্ষণ আগে। আচ্ছা একটু বসো। জি স্যার। এক বছর হয়ে গেল তুমি এখানে জয়েন করেছো। আমি তোমার অ্যাপ্রাইজাল ফর্ম ফিল আপ করছিলাম, সেখানে তোমার কিছু ইনফরমেশন মিসিং দেখলাম। কি কি ইনফরমেশন? তোমার বাবার নাম, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, আর তোমার বার্থ সার্টিফিকেট। ও, তোমার এনআইডিটাও নেই। স্যার এনআইডি আর বার্থ সার্টিফিকেট তো আমার কাছে নেই। তোমার কাছে নেই মানে? বাসা বদলানোর সময় ফাইলটা হারিয়ে গেছে। এগুলো তো পরেও উঠিয়ে নেওয়া যায়। জি, কিন্তু সময় করে। আচ্ছা, সেগুলো না হয় পরে দিও, কিন্তু তোমার বাবার নাম আর পার্মানেন্ট অ্যাড্রেস নেই। নেই মানে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি এখন যেতে পারো।
মোনা ওর বাবার নাম বা পার্মানেন্ট অ্যাড্রেস কাউকে বলতে চায় না, আর ওর বস ইরফানকে তো আরও না, কারণ এই দুটো ইনফরমেশনের পেছনে লুকিয়ে আছে মোনার পুরো জীবনের কাহিনী। খুব ছোটবেলায় মোনার মা মারা যায়। মারা যায় বললে ভুল হবে, ওর মাকে মেরে ফেলা হয়। মোনা নিজ চোখে দেখেছে এটা। তখন মোনার বয়স আর কত হবে, 3 কি 4? ঢাকার বাইরে অনেক বড় একটা বাগান বাড়িতে থাকতো ওরা। সেখানেই মোনার জন্ম আর বেড়ে ওঠা। এটাই ছিল দাদার বাড়ি। দাদা দাদি মারা যাবার পর সেই বাড়িতে শুধু মোনা আর ওর বাবা মা থাকতো। একদিন রাতের বেলা মায়ের পাশে শুয়ে ঘুমোচ্ছিল। বাবা একটা জরুরি কাজে ঢাকায় গিয়েছে, বাসায় ফিরবে 2-1 দিন পর। কিন্তু সেদিন রাতে কি যেন একটা হয়েছে। হুট করে মায়ের গোঙানোর শব্দ শুনে মোনা ঘুম থেকে উঠে যায়। পুরো রুম অন্ধকার, উঠানে লাইট জ্বলছে। সেই লাইটের আবছা আলোয় মোনা দেখতে পায় কেউ একজন তার মায়ের মুখে বালিশ চাপা দিয়ে ধরেছে। মোনা ভয় পাথর হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। তারপর যা মনে পড়ে সেটা হচ্ছে মোনা তার বাবার কোলে, একটা হাসপাতালের বারান্দায় বাবা মোনাকে কোলে নিয়ে হাঁটছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে ওর বাবাকে জানায় তার মা কাল রাতেই মারা গেছে। মোনাকে দেখেছিল কে তার মাকে খুন করেছে। আবছা আলোয় খুনের চেহারাটা তো দেখতে পাওয়ার কথা। মোনা যদি জেনেও থাকে তাহলে এত বছর কাউকে কিছু বলেনি কেন? মোনাকে চায় না ওর মায়ের খুনের শাস্তি পাক খুনি, নাকি শাস্তিটা সে অন্যভাবে দিতে চায়? আমি পারবো না এটা। আমি জানি আমাকে কি করতে হবে। যে মানুষটা আমার মাকে ঘুমের মধ্যে মেরেছে, আমাকে ছেড়ে চলে গেছে, বাবা ডাক্তার কোনো মর্ম রাখেনি, সেই মানুষটার সামনে দাঁড়াতেও আমার ঘেন্না লাগে। এই জন্যই তো তোকে এটা করতে হইব। কিন্তু আমি পারবো না। এমন সুযোগ হাতছাড়া কইরা দিস না, আর পাইবি না। আমি কিভাবে আমার বাবাকে মারবো? যাই করুক না কেন, সে তো আমার বাবা। ফালতু কথা যত সব। তুমি যাও এখান থেকে, আমার কিচ্ছু ভাল লাগছে না। আমি একটু একা থাকতে চাই। আমার যেইটা নেওয়ার সেইটা না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, কি চাও তুমি? একটা মরা লাশ, তাই তো? তুমি যেটা চাচ্ছ পেয়ে যাবে, আজ রাতেই পেয়ে যাবে। তোর কি মনে হয় তুই এতে সব সমস্যার সমাধান করতে পারবি? হয়তো পারবো, না পারলেও সমস্যাগুলো তো আর আমার সাথে থাকবে না। আমি তো মুক্ত হয়ে যাব। ভুল করবি কয়া দিলাম, অনেক বড় ভুল হয়ে যাইব। হোক না, কি আসেছে। এই যে মোনা চলে এসেছে। এত দেরি করলে কেন তুমি? আমি তো ভয় পাচ্ছিলাম। আর একটু পরেই মিটিং শুরু। কি হলো, কথা বলছো না কেন? ও, আমাকে বলছিলে, আমি শুনতে পাইনি মনে হয়। আর আরেকটা কথা, আমি মিটিংয়ে থাকতে পারবো না। সবকিছু এখন থেকে তোমাকেই করতে হবে। এই নাও তোমার প্রেজেন্টেশন। মানে কি? সবকিছু এখন থেকে আমাকে করতে হবে কেন? তুমি যাচ্ছটা কোথায়? আরে মোনা, কোথায় চলে যাচ্ছ? এই থামো। এই মোনা, হাতটা ছাড়ো। তোমার হাত এত ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি চোখের পাতা ফেলছো না কেন? সব প্রশ্নের উত্তর আমার তোমাকে দিতে হবে কেন? তুমি কে? ওকে ওকে, কালকে আমরা সবাই পিকনিকে যাচ্ছি, ছোট্ট একটা রিফ্রেশমেন্ট আর কি, ঢাকার বাইরে। তুমি যাবে না? না, আমি আর কোথাও যাব না। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. মোনা কোথায়? স্যার, ও তো বাসায় চলে গেছে। বলল মিটিংয়ে থাকবে না। আমার কাছে সব বুঝিয়ে দিল। আচ্ছা,
ওর কাছে কি এটা জোক মনে হয়? কি পেয়েছে ও? অনেকদিন ধরে ওর এইসব কর্মকাণ্ড দেখছি। যখন যা ইচ্ছে তাই করছে, মন না চাইলে অফিসে আসছে না, ফোন অফ রাখছে, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো খবর পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করে না। স্যার ওর মনে হয় কিছু পার্সোনাল প্রবলেম চলছে স্যার। তোমাকে কিছু বলেছে? না মানে আমি একটু ধারণা করে বললাম। ওর এসব তো নতুন কিছু না, 2 দিন পর পরই ওর কি যেন হয়। না, এবার ওর ব্যাপারে একটা সিদ্ধান্তেই আসতে হবে। কি সিদ্ধান্ত স্যার? স্যার আসবো? হ্যাঁ এসো। সবাই চলে এসেছে। ঠিক আছে, আমরা আসছি, তুমি গিয়ে বসো। মোনা আরো অদ্ভুত আচরণ শুরু করেছে। সে কারোর সাথেই ঠিক মতো করে কথা বলছে না, এমনকি ওর ফোনও বন্ধ। তাইমা শিফা এ নিয়ে কিছুটা চিন্তিত। ওদের থেকে বেশি চিন্তিত অফিসের পিয়ন কামাল। অফিসের কয়েকজন মিলে ইরফানের বাগান বাড়িতে যাচ্ছে কিছুদিন থাকবার জন্য। মোনাটা আসলে কি মজাটা হতো। এরকম রাস্তা ওর খুব পছন্দ। ওর কিছু একটা হয়েছে। আমি আজ ওকে এতবার ফোন করলাম, ও ফোন ধরলো না। ওকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে রে। যে তোমাদের কথা চিন্তা করে না তাকে নিয়ে চিন্তা করে লাভ নেই। ওর আসার ইচ্ছে থাকলে ও আসতো। জি স্যার। ভাবছি পরশু ঢাকায় ফিরে একবার ওর বাসায় যাব। মেয়েটা একা একা থাকে, কি না কি করে। আমিও যাবো না তোর সাথে। ঠিক আছে। এটা আমার অনেক পুরনো একটা বাগান বাড়ি। এখানে শুধু ইলেকট্রিসিটি ছাড়া আর কোনো অসুবিধা হওয়ার কথা না। ওটা সমস্যা না, এমনিতেও শীতকাল এখনো পুরোপুরি যায়নি। আর আমি ব্যাগে করে 3টা পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি। তোর ফোন একটা, আর তুই 3টা পাওয়ার ব্যাংক দিয়ে কি করছিস? আরে 3টাই তো আমার না, বাকি 2টা বন্ধুদের, কাজে লাগবে ভেবে নিয়ে এলাম। ভালো করেছিস। কামাল, জি স্যার। ওই কর্নারে রান্নাঘর, তোমার যা যা লাগবে আমি একটা ব্যাগে করে নিয়ে এসেছি, তুমি গুছিয়ে নাও। কোনো টেনশন করবেন না স্যার, সব ক্লিয়ার। কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে। এটা কার ছবি? আমার মেয়ে। আপনার মেয়ে? কই, ওকে তো কখনো দেখলাম না। ওকেও নিয়ে আসতেন স্যার। ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। কোথায় আছে, কি করে জানি না। ওহ, আই এম সরি। ইটস ওকে, তোমরা ফ্রেশ হয়ে নাও। কামাল রাতের খাবার রেডি করছে। খাওয়ার আগে আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে। এত অন্ধকারে বাইরে কিছু দেখা যাবে না, তার চেয়ে বরং এই বাড়িটা ঘুরে দেখি। নিচ থেকে দেখে মনে হলো ছাদটা অনেক সুন্দর হবে। শোনো, আমি একটু রেস্ট নিব, তোমরা এই বাতিটা নিয়ে পুরো বাড়ি ঘুরে দেখতে পারো। এত বছর পর এই বাড়িতে কেন এলাম জানি না। এখানে আবার আসবো কখনো ভাবিনি। কে? তাহিম? যেই নামে ইচ্ছা ডাক, কোনো আপত্তি নাই। মানে কে কে কথা বলছো? তুই এইখানে আইসস কারণ আমি তোরে নিয়ে আইছি। বাড়িটা দেখতে অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো। সাধারণত এরকম বাগান বাড়িতে অনেক বছর কারো যাতায়াত না থাকলে অযত্ন আর অবহেলায় বাড়ির যাচ্ছে তা অবস্থা হয়ে যায়। কিন্তু এই বাড়িটা অন্যরকম। এখানে এসেই তাহিম ওর কাজে লেগে যায়। পুরনো বাড়ি নিয়ে একটা থিসিস লেখা শুরু করেছে সে। তাই সে এখন বাড়ির পুরো বর্ণনা লেখার জন্য প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছে। সাথে আছে ওর কলিগ শিফা। খুব সাধারণ আর স্বাভাবিক মনে হলেও এই বাড়িতে কিছু রহস্য আছে। যেমন বাড়ির পেছনে থাকা কবরটা এখনো কেউ খেয়াল করেনি। আবার ওদেরই খুব কাছের একজনের ছবি এই বাড়ির দেয়ালে ঝুলছে। কোনার একটা রুমে হয়তো বন্দী হয়ে আছে কেউ।
এই দরজাটা এত শক্ত, কিছুতেই খুলছে না। তাহলে থাক, পুরনো বাড়ি, কি না কি জানি আছে এর ভেতর। আর ভীতু একটা, কি থাকবে এর ভিতরে? আমি একটা থিসিস লিখছি এরকম পুরনো একটা বাড়ি নিয়ে। আমার থিসিসের কাজে লাগবে এটা। তোমার থিসিসের জন্য তুমি যা ইচ্ছে করো, আমি নিচে গেলাম। আমার মরবার ইচ্ছা নেই বাবা। দরজা খুললেই দেখা যাবে ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই, কিচ্ছু নেই। হুট করে দরজার পেছন থেকে বন্ধ হয়ে যাবে, তারপর ভেতর থেকে 1000 বছর পুরানো মৃত আত্মা তার ক্ষুধা মেটানোর জন্য আমাদের ঘাড় মোটকে খেয়ে ফেলবে। ধ্যাত, এটা কি সিনেমা নাকি হরর মুভি? অবশ্য সেরকম হলে কিন্তু খারাপ হয় না। আমি গেলাম, বাই। এমনিতেও অনেক ক্ষুধা পেয়েছে। তো ধুলা এই ঘরে কত বছর যেভাবে পড়ে আছে কে জানে। লাইটের আবার কি হলো, জ্বলছে না কেন? আমি নিভিয়েছি, আমার চোখে আলো লাগে, আলো আমার ভালো লাগে না। ওরে বাবা, কে এখানে? না, আমাকে খাবেন না প্লিজ। শিফা, এই শিফা। কি হয়েছে? দৌড়ে চলে এলে কেন? ওই ঘরটা একটা মেয়ে কান্না করছে। কেমন ভয় দেখালাম তোমাকে? খুব তো আমাকে ভীত বলছিলে। ওইটা তুমি ছিলা? কোনটা? ওই রুমে কান্না করছিলা? না তো, আমি তো নিচে এসেই খেতে বসে গেলাম। তাহলে বললে কেন যে আমাকে ভয় দেখিয়েছো? তোমার নাম ধরে ডেকেছিলাম, তাই ভাবলাম তুমি সেটা শুনে হয়তো ভয় পেয়েছো। আরে না, আমি সেই ডাক শুনিনি। আমি ওই রুমটাতে কাকে যেন দেখেছি। কি কোন ভাইয়া, খালি বাড়িতে আপনি আর কারে দেখবেন আপনি? সেটাই তো বুঝতে পারছি না কামাল। অহন তো মনে হইতেছে আমিও কেউ দেখছি। তুমি কাকে দেখেছো? জানি না, দেখতে কেমন তাও কিন্তু জানি না। মনে হয় একটা ছায়া, তাই সুন্দর মিষ্টি করে একটা হাসি দিছিল। কাউকেই দেখোনি, তাহলে বুঝলি কিভাবে যে হাসি সুন্দর? এত কিছু তো আমি বুঝি না আফা। চা খাইবেন? না, ভাত খাওয়ার পরে কেউ চা খায় নাকি? মোনা আপা খাইতো। অদ্ভুত। স্যার, আপনার এই বাড়িতে কি ভূত আছে? ভূত আছে মানে? না মানে, আমি আজকে পুরো বাড়িটা একটু ঘুরে দেখছিলাম, তখন কেন যেন মনে হলো আমি একটা মেয়েকে দেখেছি। ও, তুমি বাড়ি ঘুরে দেখার আগে কিছু খেয়েছিলে নাকি? আপনি ওর কথা বিশ্বাস করবেন না স্যার। ওর গাজি হচ্ছে আবল তাবল বলে মানুষকে চিন্তায় ফেলে দেয়া। মোনা আপা আইছে। হ্যাঁ, কোত্থেকে আসলো? জানি না, তবে বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখছি। হাতে কোনো ব্যাগ ফ্যাগও দেখলাম না। দেখি, আমি নিচে গিয়ে দেখছি। যাই না আফা, নিচে তো কেউ নাই। তুমি না বললে নিচে মোনা আছে? দেখছিলাম, তবে এরপর নিচে যাই আর কাউরে পাই নাই। কামাল, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন, আমি কি অন্য ভাষায় কথা বলি? না, কিন্তু তুমি একদম গুছিয়ে কথা বলতে পারো না। ও আচ্ছা। ইরফানের মেয়ের নাম ছিল মনামি। তার স্ত্রী মারা যাওয়ার পর মনামি চলে যায় দেশের বাইরে মামা মামির কাছে। সেখানে থেকে পড়াশোনা করে। এখন মনামির বয়স 28-এর কাছাকাছি হওয়ার কথা। সেখানে যাওয়ার কয়েক বছর পর থেকে মনামি ওর বাবা মানে ইরফানের সাথে কোনো যোগাযোগ রাখেনি। তাই ইরফান জানেও না তার মেয়ে এখন কোথায় আছে, কি করছে বা দেখতে কেমন হয়েছে। এই বাড়িতে মনামির একটা ছবি আছে। ছবির মেয়েটা দেখতে ঠিক মোনার মতো। ইস, এই গ্রামোফোনটা এখনো ভালো আছে। কত বছর আগে? হ্যাঁ, আগে তুমি আর মা দুজন মিলে এখানে বসে গান শুনতে, তাই না বাবা? কে কে ওখানে? আমাকে চিনতে পারছো না? মহুয়া? আমার মায়ের নামও মুখে নিও না, তোমাকে মানায় না। আর মা এখানে আসবে কি করে? তুমি কি মায়ের ফিরে আসার পথ রেখেছ? তাহলে কে? মনামি? বাহ, আমার নাম মনে আছে তোমার? তুই এখানে কোথা থেকে?
তুই না তোর মামার সাথে দেশের বাইরে থাকিস? থাকতাম, কিন্তু আর কতদিন? নিজের ঘরে তো ফিরে আসতেই হবে। মা, একটু চোখের সামনে আয় আমার, আমি তোকে দেখি। এখনো সময় হয়নি। তুই তুই আসলে আমাকে ভুল বুঝে আছিস। তুই অনেক ছোট ছিলি, যা দেখেছিলি সেটা সত্য না। আমি এখন আর ছোট নেই বাবা, আমাকে আর কিছুই বোঝাতে হবে না। আমি জানি আমি কি দেখেছি। তুমি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমাকে যা ইচ্ছে তাই বোঝাতে পারবে না। স্যার, আপনি ঠিক আছেন স্যার? কে? ও, তাহিম। আমি ঠিক আছি। বাইরে থেকে শুনে মনে হলো আপনি কাউকে ডাকছেন স্যার। আপনার কিছু লাগবে? আমাকে একটু পানি দিয়ে যেতে বলো। জি স্যার। ব্যাপারটা অদ্ভুত না? কোন ব্যাপার? এই যে স্যারের মেয়ের ছবি এখানে ঝুলছে। মেয়েটা দেখতে অনেকটা মোনার মতো। কোথায় দেখি? ও হ্যাঁ, তাই তো, আগে খেয়াল করিনি। হালকা মিল আছে। চোখগুলো দেখো, একটু বাদামি। মোনার চোখও কিন্তু এরকম। আমি তো আর কারো প্রেমে পড়িনি যে সারাদিন তার চোখের দিকে তাকিয়ে থাকবো। আরে আমি সিরিয়াসলি বলছি। দেখি এই ছবিটার নিচে কি যেন লেখা, মোনামি, বয়স 3 বছর। ও, তার মানে স্যারের মেয়ের নাম মোনামি। হ্যাঁ, আর আমাদের কলিগের নাম মোনা। ভাই, তাইম ভাই, এদিকে আসেন। কি হয়েছে? আমি ছাদের উপর কারে জানি দেখছি। কাকে দেখেছো? জানি না, তবে মনে আফার মতো দেখতে। কি বলছো এসব? আপনার রুম থেকে বাইরে হইলে দেখবেন। আহেন, জলদি আহেন। দেখি দেখি, চলো চলো। কই, এখানে তো কেউ নেই। কিরা কাইচ্চা কইতেছি ভাই, আমি দেখছি এইখানেই আসিল। ভুল দেখেছো মনে হয়। মোনা এখানে কোত্থেকে আসবে? আমি কইলাম না ওনারা আসতে দেখছি। আফা, আরেকটা কথা কই। বলো। এই বাড়ির পিছনে একটা কবর আছে। কিসের খবর? মানুষের আর কিসের। কবর তুমি কিভাবে বুঝলে? ওখানে তো অনেক ঝোপঝাড়। আমি বুঝি এই বাড়িটা ভালো না, একটা কিছু আছে এখানে, কিছু একটা হইছিল। আচ্ছা থাক থাক, তোমার আর ধ্যান ধরা লাগবে না। ওই খবরটা ভালো না, কবরের উপরে কে জানি বইসা থাকে। কে বসে থাকে? এত কিছু আমি জানবো কেমনে? যা দেখছি তাই কইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. ছবিটার সামনে দাঁড়িয়ে কি দেখছো বাবা? তুই কত ছোট ছিলি, টুকটুক করে আমার সাথে হেঁটে বেড়াতি। তুই একটু আমার সামনে আসবি? চিনতে পারছো? মোনা? শিফা, এদিকটায় আসো। কি ওখানে? আরেকটা ছবি পেয়েছি, খাটের পেছনে ছিল। কিসের ছবি? আরে এটা তো মোনা। তাহলে কি মোনামি আর মোনা একই মানুষ? আমারও তো সেটাই মনে হচ্ছে। আমাদের বস তাহলে মোনার বাবা। মোনা কখনো ওর বাবা মাকে নিয়ে কিছু বলতো না। ওর বাসায় আমি কারো ছবিও দেখিনি। ও না, ওর মার একটা ছবি দেখেছিলাম। এই দেখ তো, এটাই নাকি? আরে হ্যাঁ, এটাই তো মোনার মা। ও মাই গড, আমার মাথা ধরে গেছে। কি হচ্ছে এখানে? আমি যাচ্ছি, ইরফান স্যারকে সরাসরি জিজ্ঞেস করব। সেটা কি ঠিক হবে? ঠিক বেঠিক আমি কিচ্ছু বুঝি না, আমাকে পুরো ঘটনা জানতে হবে। এই শিফা, দাঁড়াও।
স্যার তো দরজা খুলছে না। দরজা খোলা, ভেতরে চল। স্যার, আপনি কি আছেন স্যার? আমি মানে আমরা আমরা আপনার কাছে একটা কথা জানতে এসেছি। স্যার, কোনো কথা বলছেন না যে? উনি তো মনে হচ্ছে চেয়ারে বসে ঘুমিয়ে গেছেন। তোর ফোনে টর্চটা অন করতো। ও মাই গড, ওনার এই অবস্থা কেন? পুরো চেহারা কেমন নীল হয়ে গেছে। ওনার চোখ দুটোকে যেন উপড়ে ফেলেছে। আমি এখানে আর থাকবো না। হ্যাঁ, মোনার আসল নাম মনামি, আর ইরফানই মোনার বাবা। এই প্রাইভেট ফার্মে জয়েন করার 1 বছর পর এখানে মোনার বস হয়ে জয়েন করে ইরফান। মেয়েকে বাবা না চিনলেও বাবাকে তো মেয়ে ঠিকই চেনে, কিন্তু এতদিন কিছু বলেনি মোনা, কিছু বলার ছিলও না। মোনা নিজে দেখেছে সেদিন রাতে ওর বাবা ওর মাকে খুন করেছে। জটিল ধাঁধার সমাধান করার মতো কিছু না। মাকে খুন করার কারণটা খুব সাধারণ। ওর বাবার একটা অ্যাফেয়ার ছিল, যেখানে ওর মা ছিল পথের কাঁটা। তবে মোনার বাবা বুঝতে পারেনি যে মোনা তখন জেগে যাবে। বুঝে থাকলে হয়তো এমন করতো না, কিন্তু যা হবার তা তো হয়েই গেছে। মাকে মরতে দেখার পর থেকে মোনা একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ওর সবসময় মনে হতো ওর সাথে একটা অদৃশ্য কেউ ঘোরে, যে তাকে বারবার বলে ওর বাবাকে খুঁজে বের করে খুন করার জন্য। ছোটবেলায় নিজের মাকে খুন হতে দেখার ক্ষোভ থেকেই মোনার ভেতর ওর বাবার প্রতি প্রতিশোধ নেওয়ার একটা জেদ কাজ করে। কিন্তু নিজের বাবার সাথে তো এটা করতে পারে না সে, তাই সবকিছু ভুলে নতুন জীবন শুরু করার জন্য নিজের নাম বদলে আগের সব কিছু ছেড়ে চলে এসেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। আমি এখনো কিছু বুঝতে পারছি না। আমাদের কি একবার মোনার বাসায় যাওয়া উচিত? আমিও সেটাই ভাবছিলাম, বুঝলি। স্যারকে কে মেরেছে? আই ডোন্ট নো ম্যান। তবে কামাল যা বলছিল ঠিকই বলছিল। আমিও একটু একটু বুঝতে পারছিলাম ওই বাড়িতে কিছু একটা তো আছে। এই তো সামনের গলিতে মোনার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাচ্ছি। কেউ দরজা খুলছে না। দরজাটা তো মনে হয় আনলকড। শিফা, ভেতরে যাব? হ্যাঁ। সারা বাসায় তো কাউকে দেখছি না। ভেতরের রুমে চলে যাব? তুমি এখানে বসো, আমি দেখে আসছি। হয়তো ঘুমিয়ে আছে। মোনা, তুমি কি এখনো? কি হয়েছে? কি হয়েছে? মোনার লাশ ফ্যান থেকে জ্বলছে। নিজের ভেতরে থাকা সেই কণ্ঠটাকে আর সহ্য করতে পারছিল না মন। সেটাকে শেষ করতে গিয়ে নিজেকেই শেষ করে দিল সে। প্রায় 5 দিন আগে আত্মহত্যা করে মোনা। এরপর মোনার মৃত আত্মা গিয়ে ওর মায়ের খুনের প্রতিশোধ নেয়। আসলে কেউই কখনো তার পাপের শাস্তি থেকে মুক্তি পায় না, যেমন মুক্তি পায়নি ইরফান। Kuasha, brought to you by Igloo Ice Cream.